প্রায় ৩ দশকের পথ চলা আর হাজার কোটি টাকার বিনিয়োগ, অথচ প্রাপ্তির খাতা যেন শূন্য। সদ্যই জিম্বাবুয়ের মতো দুর্বল দলের কাছেও টেস্ট এবং ওয়ানডে সিরিজে পর্যুদস্ত হয়েছে বাংলাদেশ। একদিকে ক্রিকেট বোর্ডে হরিলুট আর দুর্নীতির অভিযোগ, অন্যদিকে দেশের মানুষের আসল আবেগ ফুটবল পড়ে আছে চরম অবহেলায়। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই বাংলাদেশের শোচনীয় হার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেশের ক্রিকেটের বর্তমান দৈন্যদশা। হারারেতে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারের পর ওয়ানডেতেও ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে দল। বোর্ড সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের বহুল আলোচিত কারিশমাও আজ যেন বড্ড ম্লান। ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া ক্রিকেট যাত্রায় ৩ দশক পেরিয়ে গেলেও বিশ্ব মঞ্চে বড় কোনো সাফল্য আজও অধরা। প্রশ্ন উঠেছে, বছরের পর বছর এই বিপুল বিনিয়োগের ফলাফল আসলে কি? বৈশ্বিক কোনো সাফল্য আমাদের ক্রিকেট থেকে আসে নাই, কখনোই আসে নাই। যেগুলো এসেছে সেগুলো দ্বিপাক্ষিক সিরিজে, আর একটা বা দুইটা তো ট্রাইনেশন সিরিজ থেকে আসছে। ব্যর্থতার পেছনের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে অর্থ নয়ছয় আর দুর্নীতির এক ভয়াবহ চিত্র। পরিসংখ্যান বলছে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করতেই মিরপুরে খরচ হয়েছিল প্রায় ১১২ কোটি টাকা। এরপর রক্ষণাবেক্ষণের নামে প্রতি বছর কত টাকা উড়ে যায় তার কোনো স্পষ্ট হিসেব নেই। সম্প্রতি ২০২৬ সালের পরিকল্পনায় ৫টি স্টেডিয়ামের ফ্লাড লাইট আপগ্রেড করতে ১৫০ কোটি টাকা, ডিজিটাল জায়ান্ট স্ক্রিন বসাতে কয়েক কোটি এবং নারী বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে ৭,৫০০ চেয়ার বসাতেই খরচ দেখানো হয়েছে প্রায় ৩ কোটি টাকা। অথচ জুন মাসে পরিচ্ছন্ন কর্মীদের বেতন মাত্র ৪,৫০০ টাকা বাড়িয়ে ১২,৫০০ টাকা করেছে বোর্ড। তুলনামূলক চিত্রটা আরও বিস্ময়কর। ২০১১ বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্স আধুনিকরণ করতে খরচ হয়েছিল ৭৮ কোটি টাকা, আর সুনামিতে ধ্বংস হওয়া শ্রীলঙ্কার গল স্টেডিয়াম আন্তর্জাতিক মানে ফেরাতে লেগেছিল মাত্র ১৮ কোটি টাকা। অথচ এই টাকার চেয়েও বহুগুণ বেশি খরচ করে ফতুল্লা স্টেডিয়ামের দিকে তাকালে মনে হবে এটি কোনো গোচারণ ভূমি বা মাদকসেবীদের নিরাপদ আস্তানা। আশ্চর্যের বিষয় হলো, এই পরিত্যক্ত স্টেডিয়ামটিকে সংস্কার করতেই ২৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, কোটি কোটি টাকা ব্যয়ে এইসব স্টেডিয়াম থাকলেও সেখানে সেভাবে খেলা হয় না। ক্রিকেটটা শুধু মিরপুর স্টেডিয়াম কেন্দ্রিক কেন? এ নিয়ে রয়েছে নানা সমালোচনা। মাঝে মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট হলেও সর্বজনীনভাবে প্রশ্ন রয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়েও। এই সব স্টেডিয়াম থেকে শুরু করে ক্রিকেটের সব জায়গাতে কোটি কোটি টাকার দুর্নীতি হলেও বারবার এখানেই অর্থ অপচয় করা হয় বলে অভিযোগ রয়েছে। ক্রিকেট নিয়ে বিগত ১৭ বছরের অসংখ্য অনিয়ম ও দুর্নীতির কোনো হিসেব নেই সে অর্থে। এই পরিস্থিতিতে সাফল্যের কথা আসলেই শুধু হতাশার ছাপ। সব জায়গায় দুর্নীতি থাকে, আর দুর্নীতি মানে হচ্ছে কি মিসম্যানেজমেন্ট, ওভারঅল এক কথা যা বোঝায়। তো এই জিনিসগুলো হচ্ছে ঠিক করতে হলে রাজনৈতিকভাবে নেতৃবৃন্দরা যদি ঠিক করে তাহলে প্রত্যেকটা সেক্টরে ঠিক থাকবে, শুধু ক্রিকেট না। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে শুধু ক্রিকেট যে শুধু দুর্নীতিগ্রস্ত তা না, অন্যান্য ব্যাপার যেরকম আমার মনে হয় ক্রিকেটটা একই দিকে যেতেছে। আর এখানে টোটাল ওভারঅল স্ট্রাকচারটা ভালো না। ডোমেস্টিক লেভেলে দেখেন আপনি, ডোমেস্টিক লেভেলে ক্রিকেটটা কী অবস্থা, সব জায়গায় দুর্নীতি আর কি, করাপশন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ক্রিকেট পাড়ার দুর্নীতির শেকড় কতটা গভীরে তা মাঝে মধ্যে এসেছে আলোচনায়। পূর্বাঞ্চল স্টেডিয়ামের মাটি ভরাট থেকে শুরু করে ডাব কেনার টেন্ডার নিয়েও চলেছে হরিলুট। এদিকে বাংলা এডিশনের টক শো অনুষ্ঠান কারেন্ট এডিশনে সাংবাদিক ইলিয়াস হোসাইনের মুখোমুখি হয়ে বিসিবির ভেতরের নানামুখী দুর্নীতি নিয়ে আরও খোলামেলা কথা বলেন সাবেক পরিচালক আসিফ আকবর। তো একটা ম্যাচে যদি 22 জন প্লেয়ার খেলে, তাদের টিম স্কোয়াড থাকবে সর্বোচ্চ 30 জনের, তো সেখানে ৮০,০০০ টাকার ডাব কিভাবে খায় সেটা একটা প্রশ্নবিদ্ধ। যেমন মাইক্রোবাস ভাড়া, আমাদের মাইক্রোবাসের বিশাল বহর আছে যেটা বিসিবির কাজ করে, সেখানে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট কাজ করছে। আপনি যদি নওগাঁ থেকে নাটোর যান, যে মাইক্রোবাসের ভাড়াটা হওয়া উচিত ৫,০০০, ৫,৫০০, ৬,০০০ টাকা, সেই মাইক্রোবাসের ভাড়াটা ধরা হচ্ছে ১৬,০০০, ১৬,৫০০ টাকা। তো এটা একটা টাকার একটা
দুর্নীতির মচ্ছব যেটা আমরা বলতে পারি। তো এই ধরনের ছোট ছোট কিছু এক্সাম্পল আপনাকে দিলাম, পরবর্তীতে এই মাটির ইস্যু আসবে বা টিকেটিং এর ইস্যু আসবে বা ক্রিকেট নিয়ে যখন এই সীমাহীন হতাশা, তখন দেশের মানুষের আসল আবেগের জায়গা ফুটবল নিয়েও উঠেছে আলোচনা। বিশ্বকাপ এলেই পুরো দেশ ভাগ হয়ে যায় ব্রাজিল আর আর্জেন্টিনায়। ক্রিকেটে এত বিনিয়োগের পরও যখন প্রাপ্তি শূন্য, তখন ফুটবলে দেশের আছে সাফ চ্যাম্পিয়ন বা এসএ গেমসে সোনা জয়ের মতো সোনালী অতীত। এছাড়া 1995 সালে মিয়ানমারে 4 জাতির টাইগার ট্রফি জয়, 1999 সালে এসএ গেমসের স্বর্ণপদক কিংবা সাফ গোল্ড কাপের রানার্স আপ হওয়ার সেই গৌরবময় ইতিহাস আজ ঢাকা পড়েছে ক্রিকেটের আড়ালে। ক্রীড়া বিশ্লেষকদের মতে 90-এর দশক থেকে ক্রিকেটের পেছনে যে পরিমাণ অর্থ ও সময় ব্যয় করা হয়েছে তার অর্ধেকও যদি ফুটবলে বিনিয়োগ হতো, বাংলাদেশ আজ বিশ্ব মঞ্চে অন্য উচ্চতায় থাকত। ক্রিকেটের এই ব্যর্থতার আলোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন তার এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ফুটবলের উন্মাদনায় তামিম ইকবালের কারিশমাও ভুলে যাবেন না। শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার, 3 দশকেও কোনো অর্জন নাই ক্রিকেটে, ফুটবল নিয়ে ভাবা দরকার। একইভাবে আরেকটি পোস্টে তিনি লেখেন, বিগত 3 দশকে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও রক্ষণাবেক্ষণে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই অর্থ ফুটবলের জন্য খরচ করলে বিশ্বকাপে অন্য দেশের সমর্থন করতে হতো না। জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেছনে প্রতি বছর গড়ে 350 থেকে 400 কোটি টাকা ব্যয় করা হয়ে থাকে। অন্যদিকে দেশের ফুটবলের পেছনে প্রতি বছর গড়ে 60 থেকে 62 কোটি টাকা ব্যয় ধরা হয়। হিসেব কষলে দেখা যায় ক্রিকেটের তুলনায় দেশের ফুটবলের পেছনে প্রায় 6 গুণ কম অর্থ ব্যয় করা হচ্ছে। অবহেলার এই চাদরে ঢাকা পড়ে ফুটবল যেন আজ এক কোণঠাসা খেলা। তবে বারবার ব্যর্থতার পরও ক্রিকেটের অর্থের জোয়ার যেখানে বিসিবিকে করেছে স্বাবলম্বী, সেখানে হাঁপাতে থাকা দেশের ফুটবল কেবলই অর্থের অভাবে ধুঁকছে। তাই আলোচনা উঠেছে নতুন করে ভাবার। দুর্নীতি আর ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে কোটি ভক্তের প্রিয় এই খেলাটিকে মাঠ থেকে তুলে আনতে ক্রিকেটের মতো সমপর্যায়ের পৃষ্ঠপোষকতা আর সঠিক ব্যবস্থাপনার দাবি এখন সবার। তো ফুটবলের ক্ষেত্রে এতদিন হচ্ছে একটা কম ইনভেস্টমেন্ট দেখা গেছে। এখন যেহেতু একটা ক্রেজ বাংলাদেশের মানুষের মনে সবসময় ছিল, তো এই জন্য ক্রিকেটে যেমন করে বরাদ্দ দেওয়া হতো তেমনভাবেই যেন ফুটবলও দেওয়া হয়, এটা হচ্ছে আমার কামনা। ফুটবলে এখন ছেলেরা ভালো খেলছে, মেয়েরাও অনেক দেখলাম যে ভালো খেলতেছে আগের থেকে, তো ফুটবলে ইনভেস্ট করা উচিত। ক্রিকেটের পাশাপাশি ফুটবলকেও আসলে সমানে প্যাট্রোনাইজ করা উচিত এবং এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি প্রাইভেট যারা পৃষ্ঠপোষকতা করে, স্পন্সরশিপ করে, তাদেরকেও আরও আগে আসা উচিত। ক্রিকেটের এই খরা আর হরিলুটের মাঝে ফুটবলই হতে পারে দেশের ক্রীড়াঙ্গনের নতুন দিশা। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা আর দুর্নীতিমুক্ত বিনিয়োগের। বাংলাদেশের সাবেক ফুটবলার কায়সার হামিদ মনে করেন, সরকার চাইলেই দেশ একদিন বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে। দরকার সুন্দর পরিকল্পনা আর বিনিয়োগ। আমি মনে করি যে সরকার যদি উদ্যোগ নেয়, এবং আমার মনে হয় যে বিশেষ করে এরকম বিকেএসপির মতো, বিকেএসপি যদি প্রত্যেকটা থানা লেভেলে করে, থানা এবং জেলা লেভেলে এই বিকেএসপির মতো পড়াশোনার পাশাপাশি স্পোর্টস এরকম যদি একটা ইনস্টিটিউশনও থাকে, তো দেখবেন যে এখানে ট্যালেন্ট হান্টিং করার কোনো বিষয় বাংলাদেশ পারবে না কেন? যারা মানে 2 লাখ 5 লাখ লোকের দেশ যদি বিশ্বমানের খেলোয়াড় বের করতে পারে, তারা যদি বিশ্বকাপ খেলতে পারে, হ্যাঁ, এই যে তারপরে নামই তো শুনিনি। ক্রিকেটের কোটি টাকার ব্যর্থতার বৃত্ত ভেঙে গণমানুষের আসল আবেগ ফুটবলকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত এখন সময়ের দাবি। বাংলা এডিশন, ঢাকা।